তখন ক্লাস 6 বা 7-এ পড়ি। প্রতিদিন বিকালে চাঁদমারি মাঠে ক্রিকেট খেলতাম। একদিন ক্রিকেট খেলতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা ছেলের হাতে একটা কুকুর ছানা দেখতে পাই। অনেক সুন্দর ছিল ছানাটা, দেখেই আমার পছন্দ হয়ে গেল। যেই পিচ্চি ওই বাচ্চাটাকে নিয়ে এসেছিল, ওকে ডাক দিয়ে জিজ্ঞাসা করি বিক্রি করবে কিনা। সে রাজি হয়ে যায়। এরপর 5 টাকায় কুকুর ছানাটি কিনে বাড়ি নিয়ে আসি। এরপর থেকেই ওই কুকুর ছানাটিকে ঘিরেই আমার সারা দিন কাটে। দেখতে অসম্ভব সুন্দর ছিল ছানাটি। ওর নাম দিলাম জিমি। যখন ওকে জিমি বলে ডাক দিতাম, সে কুই কুই করে আমার কাছে চলে আসতো। সারাদিনে বেশিরভাগ সময় ওকে নিয়েই আমার কাটতো। ওকে খাওয়ানো, গোসল করানো সব নিজের হাতেই করতাম। সময়ের সাথে সাথে জিমি বড় হতে লাগলো, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব এতটুকু কমেনি। আমি স্কুলে গেলে এগিয়ে দিত, আবার রাস্তায় দাঁড়িয়ে থাকতো কখন ফিরব। এক সময় জিমির বাচ্চা হলো 4টা। ওর বংশধর হয়তো এখনো আমাদের এলাকায় আছে। তা যা হোক, জিমির বাচ্চা হওয়ার পর কেমন যেন অস্বাভাবিক আচরণ করা শুরু করলো সবার সাথে। এলাকায় যাকে তাকে কামড়াতে শুরু করলো। এলাকার লোকজন সিদ্ধান্তে এলো তাকে মেরে ফেলবে। আমি এই ব্যাপারে জানতে পেরে জিমিকে আমার বাড়ির পেছনে সবসময় আগলে রাখার ব্যবস্থা করি, সে যাতে বাড়ির বাইরে যেতে না পারে। এরপর আমার নানা অসুস্থ হয়ে পড়াতে কয়েকদিনের জন্য নানার বাড়িতে চলে যাই। যাওয়ার আগে আমার বাসার কাজের বুয়াকে বলে যাই জিমির প্রতি লক্ষ্য রাখতে, ওকে ঠিকমতো খাবার দিতে। নানা বাড়ি যাওয়ার সময় জিমি আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, যা আমার এখনো মনে আছে। যাবার সময় ওকে বেঁধে রেখে যাই। যা হোক, নানা বাড়ি থেকে ফিরে শুনি 2 দিন আগে কারা যেন জিমিকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি কথাটা শুনে থ মেরে যাই। বুয়াকে জিজ্ঞাসা করি, ওকে তো বেঁধে রেখেছিলাম, ছুটলো কিভাবে? বুয়া মিনমিন করে উত্তর দেয় যে জিমি খুব চেঁচামেচি করছিল, তাই দড়ি খুলে দেন উনি। কোথায় ফেলা হয়েছে জিমিকে জিজ্ঞাসা করি। আমি ওকে একবার শেষবারের মতো দেখতে চাই। বুয়া জানালো এলাকার ছেলেরা নাকি মিলে ও লাশটা নদীতে ফেলে দিয়েছে। এটা শুনে আমার খুব খারাপ লাগলো, মনটা যেন কেমন হয়ে গেল। নিজের অজান্তে চোখ থেকে পানি পড়ল কয়েক ফোঁটা। এরপর কয়েকদিন কেটে গেল। পড়াশোনার ব্যস্ততায় ওকে ভুলেই গিয়েছিলাম একেবারে। এর কয়েকদিন পর রাতে হঠাৎ একদিন পড়ার সময় কুই কুই করে শব্দ শুনতে পেলাম, যেভাবে জিমি ডাকতো। আম্মুকে বলে বাইরে বের হয়ে টর্চ লাইট দিয়ে অনেক খুঁজলাম, কিন্তু কোনো কুকুর দেখলাম না। এই রকম বেশ কিছুদিন চলল। রাত গভীর হলেই আওয়াজ শুনতাম, কিন্তু দরজা খুলে বের হলেই কোনো কুকুর দেখতাম না। ব্যাপারটা এখানেই ভুলে যেতাম হয়তো, কিন্তু তা আর হলো না। তখন আমি কলেজে ভর্তি হয়েছি মাত্র। হঠাৎ একদিন রাতে খবর আসে নানা খুব অসুস্থ, বরিশাল থেকে ওষুধ নিয়ে গ্রামে যেতে হবে। আমাদের গ্রামটা হলো বরিশাল শহরের খুব কাছে। নদী পার হয়ে 3 কিলো রাস্তা, ভ্যান ও রিক্সা চলে। তখন রাত 10টা বাজে প্রায়। খালাতো ভাই বলল নদী পার হলেই হবে, ও নাকি আমার জন্য খেয়া ঘাটে অপেক্ষা করবে। আমি যেন ওষুধ নিয়ে এখনই রওনা হয়ে যাই। আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। আম্মু ওর সাথে আসতে চেয়েছিলেন। রাত অনেক, তাই আম্মু কাল সকালে যাবেন ছোট ভাইয়ের সাথে। আমাকে একা ছাড়তে চাননি এত রাতে। যখন শুনলেন খালাতো ভাই নদীর ওপারে খেয়া ঘাটে অপেক্ষা করছেন, তখন যেতে দিলেন। তো খেয়া পার হলাম ভালোভাবেই। নৌকা থেকে উঠে দেখি ভাইয়া এখনো আসেননি, আর ঘাটের বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। গ্রামের রাত 10টা মানে অনেক, আর কোনো ভ্যানও নেই। আর তখন তো এখনকার মতো মোবাইল ব্যবহার এত সহজলভ্য ছিল না। আমি 5-7 ভেবে আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম, কারণ নানার ওষুধ আমার কাছে। যেতে যেতে যদি ভাইয়া সামনে এসে পড়েন, এই আশায়। খেয়াঘাটের দোকান লোকালয় পার হয়ে গ্রামের রাস্তায় একা হাঁটছি, আর আনমনে গান গাচ্ছি। ভয় ভয় করছিল, ভয় তাড়ানোর জন্য গান গাওয়া আর কি। হঠাৎ পেছন থেকে কুই কুই করে শব্দ শুনতে পেলাম। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, গায়ের সমস্ত পশম দাঁড়িয়ে গেল। এই শব্দ আমার পরিচিত, অতি পরিচিত। ভয় আর অনিচ্ছা সত্ত্বেও পেছনে ফিরে তাকাই, কিন্তু আজও কেউ নেই। আমি অসাড় দাঁড়িয়ে থাকি বেশ কিছু সময়। শব্দটা আমি ঠিক শুনলাম তো? আবারও সেই কুইকুই শব্দ। ভালো করে একবার এদিক ওদিক তাকালাম, না, কিছুই তো নেই।
আমি ভাবলাম হয়তো মনের ভুল বা গ্রামের কোনো বাচ্চা কুকুর আশেপাশে থাকতে পারে। শব্দটা এখন আর হচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি। আমার আবার ছোটবেলা থেকেই কোনো কিছুর পেছনে লাগলে ওটা শেষ না দেখা পর্যন্ত ছাড়তাম না। আমি একা, তাই প্রচণ্ড ভয়ও করছিল। তখন হয়তো 11টা বা তার বেশি বাজে। যা হোক, আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে হাঁটা ধরলাম। হাঁটছি, এবার গান নয় দোয়া পড়ছি। কিছু দূর যাওয়ার পর আবার সেই কুইকুই শব্দ। এইবার আমি শিওর শব্দটা চেনা। এটা সেই জিমির ডাক। থমকে দাঁড়িয়ে যাই। পিছনে ফিরে তাকানোর সাহস আর পাচ্ছি না। কি দেখব? আমার সারা শরীর কেমন শক্ত হয়ে যাচ্ছে। 10 মিনিট বা তার বেশি সময় পর সমস্ত ইচ্ছা একত্রিত করে বুকের সাহস নিয়ে পিছনে ফিরে তাকাই। চাঁদের আবছা আলো পড়ছিল গায়ে সেই মেঠো পথে। কিন্তু কই, পিছনে তো কিছুই নেই। যেই আবার সামনে ফিরতে যাব, হঠাৎ পথের দিকে চোখ যায়। ওই অন্ধকারে দেখি আমার পেছনে যে রাস্তা দিয়ে আসছি, সেই রাস্তা থেকে ঠিক পায়ের কাছে ছোট একটা কুকুরছানার ভিজা পায়ের ছাপ। কোনো কুকুরছানা পানি থেকে উঠলে যেমন পায়ের ছাপ পড়ে, ঠিক তেমনি অন্ধকারে যতটা চোখ যায় ততটাই ছোট ছোট পায়ের ছাপ আমার সাথে সাথে এগিয়ে চলছিল। আমি থ হয়ে দাঁড়িয়ে পড়ি। তবে কি জিমি আমার ছায়া সঙ্গী? এখন আর এক পাও হাঁটার শক্তি আমার শরীরে নেই। দৌড় দিব ভাবছি, কিন্তু পা তুলতে পারছি না। এইরকম কতটা সময় এখানে দাঁড়ানো ছিলাম নিজেও জানি না। হঠাৎ টর্চের আলো আমার মুখে পড়ল। দেখি ভাইয়া এগিয়ে আসছেন আমার দিকে। ভাইয়াকে দেখে প্রাণ ফিরে পেলাম। ভাইয়া বলেন, কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? দূর থেকেই দেখছি তুই একইভাবে দাঁড়ানো। ভাইয়ার সাথে আরো একটা ছেলে আসছে, তার বন্ধু হয়তো। আমার হাত পা তখনও কাঁপছে। নিজেকে শান্ত করে বললাম, ভাইয়া, আপনার না ঘাটে থাকার কথা ছিল? এত রাতে আর ভ্যান পাইনি, আর ওকে নিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। একা একা আসবো তাই ভাবলাম ওকে নিয়ে আসি। তুই এতটা পথ আসলি কেন? ঘাটে থাকতি, আমরা যেতাম। একা একা ভয় পাসনি তো? আমি শহরের ছেলে, বড় হয়েছি শহরে, তাই ভয় পেয়েছি এটা বলা যাবে না। বললাম, ভাইয়া আপনার টর্চটা দিন তো। লাইটটা নিয়ে পিছনে যেই রাস্তা থেকে আসছি আলো মারলাম, কিন্তু আজব, পথের উপরে যে পায়ের দাগগুলো দেখেছিলাম সেগুলো মিলিয়ে গেল হাওয়ায়। কোথাও কোনো পায়ের দাগ নেই। পরিষ্কার রাস্তা। ভাইয়া বলল, কিরে, কি খুঁজছিস? না ভাইয়া, কিছু না, চলো। লাইটটা ফেরত দিতে গিয়ে আমার মুখে আলো পড়ে যায়। ভাইয়া আমার মুখের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার বলতো? তোর মুখ ওইরকম ফ্যাকাশে কেন? কি দেখে ভয় পেয়েছিস বল? না না, চলো। বাকি পথ ওটুকু ভালোভাবেই পৌঁছাই। ওই যাত্রায় আর কিছু হয়নি। পরের দিন সকালে বরিশাল চলে আসি। এরপর কয়েকদিন নানা বাড়িতে যাইনি। পড়াশোনা আর নানা কাজে ব্যস্ত হয়ে যাই। পড়াশোনা শেষ করে বেকার অবস্থা। এলাকার ভালো ছেলে হওয়ার সুবাদে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 3বার কাজ করার সুযোগ পাই। এলাকার এক বড় ভাই কাজের ব্যবস্থা করে দেন। বাণিজ্য মেলায় আমার ডিউটি হলো সন্ধ্যা 7টা থেকে কোনো কোনো দিন রাত 2টা-3টা পর্যন্ত। রাতে ডিউটি করে প্রায় দিন একা ফিরতে হয়। তো চাঁদমারি পর্যন্ত অটো সিএনজিতে আসতাম। বাকি পথটুকু একা হেঁটে আসতে হতো। কোনো কোনো দিন বাংলা বাজার থেকে আসতাম। গলির ভিতরে হাঁটতে হতো কম। এই দিকটা শর্টকাট, এদিক দিয়ে আসলে খুব একটা হাঁটতে হয় না। আমাদের এলাকায় বেশ কিছু বেওয়ারিশ কুকুর ছিল, যেগুলো রাতে কাউকে সামনে পেলেই তাড়া করত। সে পরিচিত হোক বা অপরিচিত, এই কথাগুলো আমার রিলেটিভ বা আমার বন্ধুদের থেকে শুনতাম। যা হোক, প্রথম রাতে এলাকার এক ভাইকে পেয়েছিলাম, ওর সাথেই ফিরি। কুকুরগুলোকে দেখেছিলাম দূর থেকেই, হালকা ঘেউ ঘেউ করছিল। দুজনকে দেখে হয়তো সামনে এগোয়নি ওরা। এরপর কয়েকদিন ডিউটি শেষ করে একাই ফিরছি। তেমন কোনো ঝামেলা হয়নি, শুধু কুকুরগুলো ছাড়া। একদিন তো দৌড়ও দিতে হয়েছিল। এর মধ্যে একদিন ডিউটি শেষ হতে রাত 1:30 বাজে। বাংলা বাজারের অটো পাইনি, তাই চাঁদমারি হয়ে এলাকায় ঢুকি। এই দিকটা একটু নিরিবিলি। একটা বড় খাল আছে, যেটার সংযোগ নদীর সাথে। উপরে একটা কালভার্ট।
এর বাম পাশে খ্রিস্টানদের পুরনো একটা চার্চ আছে। আমি কালভার্ট পার হয়ে সামনে এগিয়েছি। এর মধ্যে সামনে ৩-৪টা কুকুর পথ আঁকড়ে দাঁড়ায়, আমার থেকে বেশ কিছু দূরে। আজ আর কুকুরগুলো আমার সামনে আসছে না। রোড লাইটের আলোতে পুরো রাস্তা আলোকিত। কুকুরগুলো রাগে গড়গড় করছে, কিন্তু সামনে আসছে না। আমার কাছে মনে হলো ওরা এমন করছে যেমনটা কোনো কুকুর অন্য কোনো কুকুরকে সামনে পেলে ঝগড়া করার সময় যা করে। আমি ভালো করে লক্ষ্য করলাম, আমার পাশে বা পেছনে তাকালাম, কই, কিছুই তো দেখলাম না। আমি আস্তে আস্তে এগিয়ে চলছি। কুকুরগুলো আমার সাথে দূরত্ব বজায় রেখে ঘেউ ঘেউ করে এগিয়ে যাচ্ছে, কিন্তু আজ আর দৌড়ানি দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে দূর থেকে বা অদৃশ্যভাবে পাহারা দিচ্ছে। ওই কুকুরগুলোর মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছিল কিছু একটা দেখে সামনে এগোচ্ছে না। আমিও তাজ্জব, কাল যে কুকুরগুলো আমাকে দৌড়ানি দিল, আজ দৌড়ানি দেওয়া তো দূরের কথা, কাছেও ঘেঁষছে না। ওইভাবেই ওই রাতে চলে আসি বাসায়। এরপর এই ব্যাপারটা নিয়ে ভাবি সারা রাত, কিন্তু কোনো কুল কিনারা পাই না। পরের দিন আবার ডিউটি, আবার একা ফেরা, আবার ওই একই ঘটনা। অদৃশ্য কিছু একটা আমাকে পাহারা দিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে। এইভাবেই চলছিল। এর ৮-১০ দিন পর মেলা শেষ হবার ২ দিন আগের ঘটনা। চাঁদমারি থেকে ফিরছি। আমি কালভার্ট পার হচ্ছি, সামনে সেই কুকুরের দল। আজ আমার সারা শরীরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় পুরো সজাগ। কালভার্টের গোড়ায় থ মেরে দাঁড়িয়ে আছি, কান সজাগ। হঠাৎ কানে পানির শব্দ আসছে। খাল থেকে কিছু একটা উঠে আসছে। পানির শব্দ স্পষ্ট পাচ্ছি। শব্দটা আমার পেছন থেকে পাশে আসছে। এখন আর পানির শব্দ পাচ্ছি না, ছোট কিছু একটা হালকা পায়ের শব্দ। ভয়ে আমার সারা শরীর শক্ত হয়ে যায়। আমার পাশে, আমার পেছনে কিসের যেন শব্দ। সমস্ত ইচ্ছাশক্তি একত্রিত করে মনের উপরে জোর প্রয়োগ করে পিছনে ঘুরে তাকালাম। কই, কিছুই তো নেই। কালভার্টের নিচে পানিতে তাকালাম, দেখি পানি নড়ছে। এরপর রোড লাইটের আলোতে যা দেখলাম, আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এইমাত্র আমি কালভার্ট থেকে হেঁটে নেমেছি, তখন ছিল না, এখন আছে। কোনো বাচ্চা কুকুরের পায়ের ছাপ, আমার ঠিক পেছনে পায়ের ছাপের শেষ চিহ্ন। তার মানে ও শরীরই যাই হোক, আমার পাশে দাঁড়ানো এখন। আমি অসাড় হয়ে দাঁড়িয়ে আছি, মনে মনে আল্লাহকে ডাকছি। একটু পরে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম। মনে হয় অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হয়েই যেতাম যদি না ওকে দেখতাম। এরপর দেখি আমার পেছন থেকে একটু একটু করে সামনে এগোচ্ছে ছোট্ট একটা কুকুর ছানা। ভালো করে তাকিয়ে দেখতে বুঝলাম এটা অন্য কোনো কুকুর ছানা নয়, এটা সেই ছোট্ট জিমি, যাকে আমি ৫ টাকা দিয়ে কিনেছিলাম। সেই জিমি, সেই যে এইটুকু ছিল ওটুকুই আছে। আমার সারা হাত পা ঠান্ডা হয়ে যায় নিমিষে। মাত্র কয়েক মুহূর্ত ওকে দেখেছি, এরপর যেন হাওয়ায় মিলিয়ে গেল। অদৃশ্যভাবে আমার সামনেই চলছে, আমি আর ওকে দেখতে পাচ্ছি না। ভয় যে কাকে বলে ওই রাতেই টের পেয়েছি। এইবার স্পষ্ট শুনছি কুই কুই করে শব্দ। শব্দটা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে। সামনের কুকুরগুলো পথ ছেড়ে দিয়েছে আর দূরে সরে ঘর ঘর করছে। আমি ভয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। এও কি সম্ভব? পা তুলতে পারছি না যে সামনে এগোবো। তার মানে এতদিন আমাকে জিমিই পাহারা দিত। রাতে জিমিই ছিল আমার ছায়া সঙ্গী। আজব ওর ভালোবাসা, আজব ওর প্রভু ভক্তি। কুকুররা অশরীরী জিনিস দেখে, এটা সবাই জানি। আমাকে তাড়া করা বেওয়ারিশ কুকুরগুলো প্রথম থেকেই ওকে দেখেছিল। ওকে মানে ওর আত্মাকে, যা আজ আমি দেখলাম। একটা জিনিস স্পষ্ট হলো, ওকে মেরে ওর লাশটা নদীতে ফেলা হয়েছিল। তাই ও যখন আমার কাছে আসতো, যেই ২ বার তাকে আমার পাশে পেয়েছি, নানা বাড়িতে আর কালভার্টের নিচে, ২ বারই ও পানি থেকে উঠে এসেছে, যার কারণে ওর পাটা ভিজা ছিল। এরপর আর বাকি ২ দিন বাণিজ্য মেলে ডিউটি করিনি। পরের বছর টিকিট কাউন্টারে ডিউটি নিয়েছিলাম, যার সুবাদে রাত ১০টার মধ্যে বাড়ি চলে আসতে পারতাম। আর কোনোদিন জিমিকে সামনে দেখিনি বা ওর শব্দ শুনিনি, কারণ হয়তো কোনো বিপদে পড়িনি। আমি এখন মোটামুটি নিশ্চিন্ত। ওই দিন নানা বাড়িতে গ্রামের রাস্তায় একা ছিলাম,
তাইও আমার সাথে ছিল ওর প্রভুকে পাহারা দিতে। আর বাণিজ্য মেলায় পুরো 1 মাস আমাকে প্রভুভুক্ত প্রাণীর মতো বাসায় পৌঁছে দিত। হয়তো আবার কোনোদিন রাতে একা পথ চললে আবার কোনোদিন জিমির সামনে এসে তার প্রভুভক্তির প্রমাণ দিবে। তবে হ্যাঁ, একটা ব্যাখ্যা আজও পাইনি। ও তো পূর্ণ বয়স্ক হয়ে মারা গিয়েছিল। তাহলে সেই ছোট জিমি হয়ে কেন আমাকে হেল্প করলো? কেন বড় জিমিকে দেখলাম না? আজও ভাবি।